ধন্যবাদ জানাবো মনপ্রীত সিং মহাশয়কে। আজকের বাংলার বুকে শিখ সম্প্রদায় এসে আমাদেরকে যে শিক্ষা বা যে বার্তা দিতে চাইছে, আমাদের উচিত হবে এটাই, সারা ভারতবর্ষে কৃষাণ সম্প্রদায়ের হিসেবে আমরা বাংলাকে যেমনি জানি, বর্ধমান জেলা ভারতবর্ষের মধ্যে আমরা জানি পাঞ্জাবের মানুষ ভারতবর্ষে একটা রেকর্ড তৈরি করেছে, কিষানরা একটা রেকর্ড তৈরি করেছে, তার সঙ্গে আমরা সঙ্গে আছি। তো সবাই আমরা তাদের সঙ্গে আছি, আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব, নিজেও বাঁচবো ইনশাআল্লাহ। আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের এই তমলুকে একজন বিশিষ্ট ব্যক্তি, আইনজীবী চিত্তমাতি মাইতি মহাশয়, তাকে আমরা সাধুবাদ জানাবো এবং সম্প্রদায় দয় হয়ে গেছে, ওনাকে 2-3 মিনিটের জন্য ওনার সার্বর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে সিদ্দিকুল্লাহ সাহেব পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী মহাশয় উপস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলার সামাদ সাহেব সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবর্গ, মহামান্য কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রসূন দত্ত আমার দীর্ঘদিনের বন্ধু সহ অন্যান্য নেতৃবর্গ ও আমার সামনে অগণিত আমার ভাইরা, প্রত্যেককে আমি যথাযোগ্য প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানি। আমি দু একটি কথা বলতে চাই। খুব অল্প সময়ের মধ্যে অনেক বিদ্যমান বক্তা আছেন, তাদের বক্তব্য আপনারা শুনবেন। আমি আপনাদের স্মরণ করে দেই, এই ভারতবর্ষ ব্রিটিশের বিরুদ্ধে লড়াই সংগ্রামে হিন্দু মুসলমান খ্রিস্ট জৈন শিখ সমবেতভাবে ঐক্যবদ্ধভাবে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য লড়াই করেছিল। এখানে কোনো বিভেদ নেই হিন্দু মুসলিমদের মধ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বলতে এসেছি, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস যদি পড়েন, তাহলে কেউ কোনো কারণে সংখ্যালঘু বলে তাদের তাচ্ছিল্য করবার অধিকার ভারতবর্ষের মাটিতে নেই। শুধু তাই নয়, ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটি ধর্মের মানুষ, প্রত্যেকটি জাতির মানুষের কি খাবে, কি পোশাক পরবে, কি ভাষা বলবে, সাংবিধানিক স্বীকৃতি ভারতবর্ষের সংবিধান দিয়েছে, কোন রাজনৈতিক দল দেয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বলতে চাই, অত্যন্ত দুর্ভাগ্য আমাদের এই ভারতবর্ষের স্বাধীনতার পর একজন প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী, মোহাম্মদ বিন তুগলকের সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি ভারতবর্ষের সংবিধানে ভেবে থাকেন উনি আমি যা ইচ্ছা তাই করবো, হবে না জেনে রাখুন নরেন্দ্র মোদী বিজেপি সরকার। ভাবতে পারেন একটা কৃষি আইন বিল পাস করলো, ভারতবর্ষের পার্লামেন্টের মধ্যে আলোচনা হলো না, ভোটাভুটি হলো না, বিরোধীর সঙ্গে আলোচনার বসা হলো না, অহংকারে মর্ত হয়ে কৃষি বিল পালন করলো। আজকে লাখো লাখো কৃষক আজকে এই মহাশীতের মধ্যে বিরাজিবাদ করছে। প্রায় 100 জন কৃষক আমার মারা গেছে। বাধ্য হয়ে এই অবস্থায় দাঁড়িয়ে কেন্দ্রের এই দ্বিমাত্রিক শ্লোক ব্যবহারের জন্য মহামান্য কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টকে সর্বোচ্চ আদালত ভারতবর্ষের প্রধান বিচারপতি বলছে, আইন প্রণয়ন করো, সঠিকভাবে কমিটি গঠন করো, না হলে আইন আমি রোধ করে দেবো। আপনারা টিভিতে পত্রিকায় দেখেছেন, আপনারা ঐক্যবদ্ধভাবে সমবেতভাবে সকলে এক থাকুন। নরেন্দ্র মোদীকে বাধ্য হতে হবে এই আইন প্রত্যাহার করে নিতে, হতে হবে। এই কারণে ধনী শিল্পপতি কর্পোরেট জগতের উপর কৃষকের নিয়ন্ত্রণ তুলে দেবে।
ভাবতে পারেন এসেনশিয়াল কমোডিটি যায় ভারতবর্ষে আছে নাকি? আমি বিরাট হাজার কোটি কোটি টাকার মালিক, আমি 10টা হ্যাঙ্গরে সব আলুকে বোঝান্ত করে দিলাম, আলুর দাম 100 টাকা করে দিলাম। আমি পেঁয়াজ 1 লক্ষ টন আমি মজুত করে দিলাম। সমস্ত ধান আমি কিনে নিলাম, সমস্ত চাল আমি কিনে নিলাম। আমি যা ইচ্ছে তাই করবো। এসেনশিয়াল কমোডিটি যায় ভারতবর্ষের আইন ছিল। আইনটা কি? একটা সেলিং বেঁধে দেওয়া হয়েছিল, এর বাইরে তুমি মজুত করতে পারবে না। যদি মজুত করেন কালো বাজারি হিসাবে তোমাকে গ্রেফতার করা হবে। এই আইন প্রত্যাহার করে নিয়ে ধনীদের হাতে আইনটা তুলে দেওয়ার বিরুদ্ধে লড়াই। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিশদভাবে আর কিছু বলতে চাইনি। সিদ্দিকুল্লাহ সাহেব বহুদিনের বহু লড়াকুর ইতিহাসের সাক্ষ্য ওনার আছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওনার মূল্যবান বক্তব্য শুনবেন। আমি যখন ছাত্র নেতৃত্ব দিয়েছিলাম, আজ থেকে 20-25 বছর আগে জানতাম সিদ্দিকুল্লাহ সাহেব আসছেন মানে হাজার হাজার মানুষ তার জনসভাবে শুনবার জন্য হাজির হতো। আমিও মাঝে মাঝে সুযোগ পেয়ে বক্তব্য শুনতে গিয়েছিলাম। কি ভাবনিটা, কি জ্বালাময়ী বক্তব্য। আর সর্বোপরি একটা কথা বলি, একটা রাজনৈতিক দল ক্ষমতা দখল করার জন্য আর কিছু নেতা বলা আরম্ভ করছে। আপনারা জেনে রাখুন, জয়নগরের যেমন মুয়া পাওয়া যায় না, বলছে বাংলাটাকে তুলে দিতে হবে নরেন্দ্র মোদীর হাতে, বিজেপির হাতে। দেখি জয়নগরের মুয়া নাকি বাংলাকে তুলে দিতে হবে? বাংলার কৃষ্টি সংস্কৃতি বোধহয় জানে নাই মুখ্য দল। বাংলা তুলে দেওয়া যাবে না। আর একটা বড় সুরসুরানি রাতের অন্ধকারে আরম্ভ করছে ধর্মের সুরসুরানি। কি অদ্ভুত একটা প্রবণতা! গদি পাওয়ার লোভে বাংলাকে তুলে দিতে হবে। এটা হিন্দু মুসলমান মধ্যে যে বিভেদ সৃষ্টির চক্রান্ত চলছে, সেই চক্রান্তকে রুখার জন্য আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হও। এই চক্রান্ত তোমার আমরা রুখে দেবো। কেন বলছি বলুন তো? আমি সব জনসভায় বলি, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বেশি মুসলিম প্রীতি, তাই যেমন করে হিন্দুরা ঐক্যবদ্ধ হন। আরে মশাই, একটা রাজনৈতিক দল স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম, আবার আমাদের একটি নেতা উঠেছে এই জেলা থেকে বলছে জয় শ্রীরামটা ভালো নয়, হরে কৃষ্ণ হরে রাম। কি অদ্ভুত প্রবণতা বলুন তো! কি অছন্ন শয়তানি! ধর্মের সুরসুরানি দিয়ে একটা রাজনৈতিক দল হিন্দু ভাবাবেগকে উন্মুক্ত করার চেষ্টা করছেন। আমি একটা কথা আপনাদের বলি, মমতা বন্দ্যোপাধ্যায় কি অন্যায় করছে হিন্দু ভাইরা চিন্তা করে দেখুন তো। আমি মুসলিম ভাইদের কাছে বলতে চাই, ধরুন আমার 5 তলা বিল্ডিং, 100টি ছোট ছোট বস্তিতে মুসলমান ভাই আছেন, দারিদ্রতার সীমার মধ্যে, অশিক্ষিতের মধ্যে আছে। এটা আমার কথা নয়, এটা বাংলার কথা নয়। ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে সমস্ত পার্লামেন্টারিয়ানরা সমস্ত রাজনৈতিক দল বলেছিল ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে সবচেয়ে গরিব মুসলমান ভাই বাস করে, সবচেয়ে অশিক্ষিত মুসলমান ভাই কোন রাজ্যে বাস করে, তার জন্য একটা কমিশন গঠন করা হোক। কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটির নাম থাচার কমিটি। 1 বছর ধরে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে 1 বছর পরে ভারতবর্ষের পার্লামেন্টে রিপোর্ট দাখিল করলো। এই রিপোর্ট দাখিল করার সঙ্গে সঙ্গে 34 বছরের যে সরকার, বামফ্রন্ট সরকার, রক্তচক্ষু হয়ে গিয়েছিল। বলল পশ্চিমবঙ্গে সবচেয়ে অশিক্ষিত মুসলমান ভাইরা বাস করে, সবচেয়ে দারিদ্র সীমার নিচে পশ্চিমবঙ্গের মুসলমান ভাইরা বাস করে। থমকে গেল গোটা ভারতবর্ষ। কম রাজনীতির নেতারা চমকে গেল। 34 বছর একটা সরকার ক্ষমতা থাকার পর দারিদ্রতা সীমার ভেদে পশ্চিমবঙ্গের মুসলিম ভাই, অশিক্ষিত মুসলিম ভাই পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের মধ্যে আপনাদের আশীর্বাদে, বাংলার মানুষের আশীর্বাদে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসে বললেন আমার প্রথম কাজ হবে অশিক্ষিত মুসলিম ভাইদের শিক্ষিত করা, দারিদ্র সীমার নিচে মুসলিম ভাইদের তাদের সাহায্য করে তোলা। অন্যায় কি করেছে বলুন তো? আমি যে কথা বলছিলাম, আমি 5 তলা বিল্ডিং এ আছি, আমার মুসলিম ভাইরা ঘরে ছোট ছোট ঘরে আছে, তাদের ছেলেগুলো শীতে বস্ত্র পাচ্ছে না, একবেলা খেতে পাচ্ছে না।
যদি তাদেরকে খাওয়ার দেই, যদি তাদের পড়াশোনার ব্যবস্থা করে দেই, অন্যায় কিছু করা হয়েছে? মুসলিমকে লজ্জা করে না? যে মানুষগুলো বলে যে রাজনৈতিক দল বলে, তাকে আমি ধিক্কার জানি বলি, অশিক্ষিত মুসলিমদের শিক্ষিত করার দায়িত্ব সমাজে, অনুন্নত মুসলিম ভাইদের উন্নত করার সকাল রচনা করার দায়িত্ব সমাজে, আপনার আমার সকলে। তাই সমবেতভাবে আমি আপনাদের বলি, এই কুচক্রীদের বিদায় দিতে হবে। ধর্মের ভিত্তিতে যারা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য আপনারা তৈরি থাকুন। বাংলার মানুষ তৈরি আছে। এই কথা বলে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। ধন্যবাদ জানাবো চিত্তদাকে। উনি যে কথাটা বললেন, যে শব্দ সারা ভারতবর্ষে চলছে, আবার নতুন করে একটা শব্দ আমাদের এখানকার মির্জাফর শুরু করেছে। এই শব্দটা আমরা বলবো না বটে, আমার হিন্দু ভাইরা বলুক, কিন্তু আমাদের মুখ থেকে এই রকম ভাষা যেন না বেরোয় যে ওরা এই কথা বলছে, আমাদেরকেও বলার জন্য বলছে। এই রকম কথাকে আমরা বলবো না। আমরা হিন্দু ভাইদেরকে দিয়ে যেরকম চিত্রটা বললেন, ওই রকম হিন্দু ভাইরা যাতে এর প্রতিবাদ করে, তার জন্য আপনারা তাদেরকে সহযোগিতা করুন। এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট অধ্যাপক এবং কলকাতার পরিবেশ দপ্তরের একজন অধ্যাপক কুমারেশ চক্রবর্তী মহাশয়। তিনি আসছেন, তিনি তার সার্বভৌম বক্তব্য রাখবেন এবং তার বক্তব্য আমরা সবাই ধৈর্য সহকারে শুনবো এবং এই বক্তব্য শুনে আমাদের এলাকায় এলাকায় পৌঁছে দেবো যে আমরা ভারতবর্ষের মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা একই সঙ্গে থাকতে চাই, হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে। প্রথমেই প্রণাম জানাই এই মেদিনীপুরের স্বর্ণভূমিকে। বাংলা তথা ভারতবর্ষের বীর এবং মনীষীদের জন্মদাতা এই মেদিনীপুর। এরপরেই আমি সম্বোধন করি জননেতা, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়, মাননীয় মহারাজ পরমানন্দজি, অদ্যুৎ দত্ত, অ্যাডভোকেট প্রদ্যুৎ দত্ত এবং মঞ্চে উপবিষ্ট বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত সুধীবৃন্দ। আজকে একটা বিশাল সংকটের মুহূর্তে আমরা এই ধরনের জনসভায় উপস্থিত হচ্ছি। সিদ্দিকুল্লাহ সাহেবের নেতৃত্বে জমিয়তের ডাকে পশ্চিমবঙ্গের অন্তত 10টা জেলাতে এই ধরনের জনসভা হয়ে গেছে। তার কারণ না, এই কৃষি আইন, যে 3টে আইন আনা হয়েছে, সেটা শুধু কৃষক বিরোধী নয়, এই আইনগুলো মানুষ বিরোধী, এটা আমাদের জাতি বিরোধী, জাতীয় ঐক্য বিরোধী। এর মধ্যে 3টি আইনের মধ্যে 2টি হচ্ছে, আমি আপনাদের একেবারে খুব নির্দিষ্টভাবে আইনগুলোর কথা বলবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন। কারণ বিগত 200 বছরের যে সাংবিধানিক বিশ্লেষণ আমি করেছি, প্রায় 40 বছর অধ্যাপনার পর, একাধিক ভারতবর্ষের সংবিধানের বড় বড় গ্রন্থ আছে, সেখানে দেখেছি এই ধরনের সংবিধান বিরোধী, এই ধরনের মানুষের মৌলিক অধিকার বিরোধী, এই ধরনের জাতীয় ঐক্য বিরোধী, সবচেয়ে বড় কথা বিচারালয় বিরোধী, আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করার উদ্যোগী এমন আইন কখনো আসেনি। এই আইনের সঙ্গে একমাত্র তুলনা করা যায় আজ থেকে 250 বছর আগে লর্ড কর্নওয়ালিস যে চিরস্থায়ী ব্যবস্থা করেছিলেন তার সঙ্গে, নীলকণ্ঠের যে চুক্তি চাষ হতো তার সঙ্গে। এছাড়া আধুনিক সভ্যতার কোনো আইনের সঙ্গে এর তুলনা করা যায় না। এই 3টি আইনকে আমি আপনাদের বিশেষ করে বলতে চাই, আপনারা একটু মন দিয়ে শুনবেন। 3টি আইনের মধ্যে একেবারে নতুন হচ্ছে 2টো আইন, আর একটা আইনকে সংশোধন করা হয়েছে। প্রথম আইনটার নাম হয়েছে ফার্মার্স প্রডিউস অ্যান্ড কমার্স অ্যাক্ট। ফার্মার্স প্রডিউস অ্যান্ড কমার্স অ্যাক্ট
এটা এক কথায় হচ্ছে বেসরকারি মান্ডি করার অনুমতি, ঢালাও অনুমতি। মান্ডি কি? আমরা পশ্চিমবঙ্গবাসীরা আমাদের কাছে একটা অপরিচিত শব্দ। আমরা যাকে শস্য ভাণ্ডার বলি, খাদ্য ভাণ্ডার বলি, এটা হচ্ছে তাই, সেই ধরনের জিনিস। দ্বিতীয় নাম হচ্ছে ফার্মার্স এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড সার্ভিসেস অ্যাক্ট। এটা হচ্ছে চুক্তি চাষের কথা। আর একটা আইনকে সংশোধন করা হয়েছে, অত্যাবশ্যক পণ্য আইন 2020-তে। প্রথম আইনটার কথা বলি আপনাদের, দ্য ফার্মার্স প্রডিউস অ্যান্ড কমার্স অ্যাক্ট, বেসরকারি মান্ডি। এর ফলে কি হবে না, আগে কৃষকেরা তাদের ন্যূনতম যে খরচ হয়েছে উৎপাদন মূল্য, তার বিনিময়ে তারা সরকারি এই শস্য গাড়ে, এই ভাণ্ডারে বা মান্ডিতে তারা শস্য, খাদ্য ইত্যাদি, সবজি ইত্যাদি বিক্রি করতে পারতেন। এবং তারা নিশ্চিত জানতেন যে আমাদের যে ফসল আমরা ফলিয়েছি সেটা অন্তত একটা জায়গায় দিয়ে আমরা সঠিক দাম পাবো। আর এই বেসরকারি করার অর্থ হচ্ছে কি না, আপনি আমি আমরা তো আর এই মান্ডি তৈরি করতে পারবো না, কিনতেও পারবো না। কর্পোরেট সেক্টর, যারা কোটি কোটি লক্ষ কোটি টাকা ঢেলে এই কৃষি ব্যবসায় নামছে, তারা এই সমস্ত ফসল আপনাদের কিনে নেবে, নিয়ে মান্ডিতে জমা করবে। আর কিনে নেবে কিভাবে না, তারা তাদের দালাল মারফত আপনাদের কাছে মূল্য দেবে, দিয়ে কিনে তাতে জমা দেবে। প্রথম মান্ডি শুরু করার সময় আপনাদের হয়তো সঠিক মূল্য দেবে, 2-1 পয়সা বেশিও দিতে পারে। যে মুহূর্তে অন্যান্য মান্ডিগুলো উঠে যাবে, সরকারি মান্ডিগুলো উঠে যাবে, তখন তারা যা খুশি দাম দেবে। অর্থাৎ আপনার উৎপাদনের জন্য যে ন্যূনতম ব্যয়, সেটুকু তখন আপনি পারবেন না। অর্থাৎ কৃষককে স্থায়ীভাবে, চিরস্থায়ীভাবে, সেই চিরস্থায়ী ব্যবস্থার মতন চিরস্থায়ীভাবে একটা অত্যন্ত গভীর গাড্ডায় নিক্ষেপ করা হচ্ছে। চিরস্থায়ীভাবে তাকে দুস্থ এবং দরিদ্র করে দেওয়া হচ্ছে। সুতরাং এটা শুধু কৃষক বিরোধী নয়, এটা মানবতা বিরোধী। দ্বিতীয় এগ্রিমেন্টটা শুনুন আপনারা একটু মন দিয়ে, দ্য ফার্মার্স এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড সার্ভিস অ্যাক্ট। আমি বলি এটাকে এক কথায় চুক্তি চাষ। কিরকম না, কর্পোরেটরা তো সব কিনে নিচ্ছে, নিয়ে কৃষকের সঙ্গে চুক্তি করবে যে ভাই তুমি এই উৎপাদন এখানে করবে। আমরা সাধারণত জানি কৃষক তার জমিতে নিজে চাষ করে ফসল ফলায়, শস্য ফলায়, তার ইচ্ছা মতো। এখানে আপনি আপনার ইচ্ছে মতন চাষ করতে পারবেন না। আপনার খাদ্যের দরকার হলে, চালের দরকার হলে, গমের দরকার হলেও তা পাবেন না। কিংবা আপনার পরিবারের জন্য অন্য কোনো ফসল উৎপাদন করতে আপনি পারবেন না। কর্পোরেট সেক্টরের সঙ্গে আপনার চুক্তি হয়ে যাচ্ছে। সেই চুক্তিতে কর্পোরেট সেক্টর যা বলবে আপনাকে, যেটায় তারা সবচেয়ে বেশি লাভ পাবে সেইটা চাষ করতে বলবে, এবং সেই চুক্তি অনুসারে আপনি সেই চাষটা করতে বাধ্য হবেন। ফলে আপনার ইচ্ছা অনুসারে চাষ হবে না। আপনার জমি, আপনি ফসল উৎপাদন করছেন, অথচ ফসলের উপর আপনার অধিকার থাকবে না। প্রথম দিকে তারা হয়তো আপনাদের কিছু মূল্য দেবে, পরে তারা তাদের ইচ্ছা মতো দেবে। এবং যেহেতু আপনি চুক্তিবদ্ধ হয়ে গেলেন, চুক্তি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। সুতরাং এই চাষ, এই চুক্তি, এই আইন আসলে একটা কৃষি দাসে পরিণত করবে আপনাদের। আমাদের দেশে কৃষকেরা, কৃষক যাদের আমরা অন্নদাতা করি, তারা আসলে কৃষি জমি দাসে পরিণত হবে, ভূমি দাসে পরিণত হবে। যে কথাটা আমরা ব্রিটিশ আমলে বারবার শুনতাম, এখানে তাই হবে। নিশ্চয়ই নীল চাষের কথা আপনাদের মনে আছে। নীল চাষের কি ভয়ঙ্কর অবস্থার কথাও আপনাদের মনে আছে, এবং সেই ইংরেজ শাসকদের অত্যাচারের কথা আপনার মনে আছে। এ এক ধরনের নীল চাষের নামান্তর, গাল ভরা নামটা দেয়া হয়েছে। আসলে এরা নীল চাষেরকে এবার নতুন করে ফিরিয়ে আনছে। সেই সময় যে দুরবস্থায় পড়েছিলেন কৃষকেরা, আজকেও সেই দুরবস্থায় পড়তে হবে। সুতরাং এই কৃষি আইনকে আমরা কিছুতেই সমর্থন করতে পারি না, এবং এই ব্যাপারে আপনারা একমত হবেন নিশ্চয়ই। তৃতীয় আইনটা হচ্ছে অত্যাবশ্যক পণ্য আইন। এটা সংশোধন করা হয়েছে। আইনটা ছিল, এই আইনটা সংশোধন করা হয়েছে 2020 সাল, নাম দেওয়া হয়েছে সংশোধন আইন 2020। এতে কি হয়েছে?
এই আইনে অনেক কথা বলা ছিল আগে, এখনো বলা হয়েছে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে মজুদের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হলো, মজুদের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হলো এবং অত্যাবশ্যক পণ্য আইনের যে তালিকা ছিল তার থেকে মানুষের জীবন জীবিকার যে 28টা বিষয়, সেই 28টা বিষয়কেও বাতিল করে দেওয়া হলো। অর্থাৎ এখন কর্পোরেট সেক্টররা, ধনী টাটা বিড়লা আদানি আমদানিরা তাদের ইচ্ছা মতন জিনিস সেখানে হোর্ডিং করে রাখবেন। এবং কিছুদিন আগেই তো আপনারা দেখেছেন পেঁয়াজ 100 টাকায় বিক্রি হয়েছে, আলু 60 টাকায় বিক্রি হয়েছে। আমাদের সরকার চুপ করে হাত গুটিয়ে বসে দেখেন, হাত কামড়েছেন কেন? না, নতুন আইন জারি করে রাজ্য সরকারের সেই ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। সরকার এইগুলোকে আর দাম নিয়ন্ত্রণ করতে পারবে না। কেন পারবে না? আলু, পেঁয়াজ, চাল, ডাল, ভোগ্য তেল ইত্যাদি অত্যাবশ্যক পণ্য আইন থেকে বাতিল করে দেওয়া হয়েছে। এইভাবে 28টা পণ্যকে বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ ভিখারিতে পরিণত হয়েছে দেশ এবং ব্যবসায়ীরা তাদের ইচ্ছা মতন দাম দেবে, তাদের ইচ্ছা মতন হোর্ডিং করবে, করে তারা এটাকে ব্যবসা চালাবে। এর ফলে হবে কি না, এর ফলে কিছুদিন বাদে দেখবেন এই রেশন উঠে যাচ্ছে। যে রাসায়নে আমরা 1 টাকা 2 টাকায় চাল পাই, যে রাসায়নে আমরা অন্যান্য সামগ্রী পাই, সেই রাসায়ন ব্যবস্থা উঠে যাবে। কারণ রাসায়ন ব্যবস্থা তো চলে এই সরকারি মান্ডিগুলোর ফসল নিয়ে। যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সারা দেশে লক্ষ লক্ষ রাসায়ন অফিসে তারা যে ফুড সাপ্লাই করে, সেটার একমাত্র উৎস হচ্ছে এই মান্ডিগুলো, সরকারি স্টোরগুলো। কিন্তু যদি ফসল বেসরকারি হাতে চলে যায়, সেগুলো হবে শূন্য, এই স্টোরগুলো উঠে যাবে, মান্ডি উঠে যাবে, ফলে সরকারের হাতে কোনো টাকা থাকবে না, ফসল থাকবে না, ফলে রাসায়ন চলবে কি করে? রাসায়ন উঠে যাবে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে কি মারাত্মক হচ্ছে এই আইন। সুতরাং আপনারা এই জন্যেই আমরা এই আইনগুলোর বিরোধিতা করছি সমস্ত রাজ্য ঘুরে ঘুরে। মনে রাখতে হবে যে আমাদের এই মতের সঙ্গে সহমত পোষণ করেছেন সংবিধানের রক্ষক, আমাদের মৌলিক অধিকারের অভিভাবক সুপ্রিম কোর্ট। করা যায় না, সবার সঙ্গে কথা বলে চালু করতে হবে। তাই তারা প্রথমে বলেছিলেন যে আইনকে যদি আপনারা স্থগিত না করেন, আমরা স্থগিত করে দেবো। 24 ঘন্টার মধ্যে সরকার তা শোনেনি। পরের দিনই সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে এই আইনটা স্থগিত করা হলো। কিন্তু সুপ্রিম কোর্টের রায়কে আমরা সাধুবাদ জানাই। তার মধ্যে সুপ্রিম কোর্ট কিন্তু আরও একটা কমিটি করে দিয়েছেন। এইটা হয়েছে আমাদের অ্যাডভোকেট জেনারেল, তার পরামর্শে। সেখানে তিনি 4 জনের একটা কমিটি করেছেন। সেই 4 জনের কমিটিতে কাদের রেখেছেন? তার মধ্যে একজন হচ্ছে অশোক গুলাটি এবং প্রমোদ কুমার যোশী। এরা কারা? নামে অর্থনীতিবিদ, আসলে এরা মোদী সরকারের সমর্থক এবং তারা আইন তৈরি হওয়ার সময় থেকে এদের এই আইনগুলোকে সমর্থন জানাচ্ছে। আরো 2 জনকে রেখেছেন কৃষক নেতা হিসেবে। একজন হচ্ছেন ভূপেন্দ্র সিং মান, অন্যজন হচ্ছেন অনিল ধওয়াত। এরা এই আইনের সমর্থক। প্রথম থেকে লিখিতভাবে প্রধানমন্ত্রীকে এবং কৃষিমন্ত্রীকে জানিয়েছেন যে আমরা এই আইন সমর্থন করি, এই আইন নাকি খুব ভালো। আসলে এদের কোনো বেশ নেই, এরা বিচ্ছিন্ন নিজস্ব কৃষক সমাজ থেকে, যার ফলে তারা এই আইনকে সমর্থন জানিয়েছেন। এবং মাননীয় সুপ্রিম কোর্ট, আমরা দুঃখের সঙ্গে বলছি যে এই 4 জনকেই সেই কমিটিতে রেখেছেন। যারা আইনের সমর্থক আর যারা আইনের বিরোধিতা করছে, তাই বিরোধিতা যারা করছেন তারা কি ওদের কাছে গিয়ে সত্যিকারের ন্যায় বিচার পাবেন? কখনই এটা পেতে পারেন না। শুধু তাই নয়, এদের বিরুদ্ধে তাদের জনমত, তাই স্থানীয় জনমতের জনরোষের বিক্ষোভের ফলে একজন এই প্রেক্ষে থেকে পদত্যাগ করেছেন, তিনি ভূপেন্দ্র সিং মান। সুতরাং আমরা এই আইনকে সর্বতভাবে বিরোধিতা করি। আমাদের একটাই বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত এই আইন বাতিল না হচ্ছে ততদিন পর্যন্ত এই সংগ্রাম চলছে। এটা শিখ ভাইদের সংগ্রাম নয়, এটা কোনো সম্প্রদায়ের সংগ্রাম নয়, এটা ভারতের আত্মরক্ষার সম্মান, আত্মনির্ভর তিনি করতে চলেছেন। অথচ এই আত্মরক্ষার সম্মান হচ্ছে, সংগ্রাম হচ্ছে এইটা। আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এখানে আসিনি।
কিন্তু খুব বাধ্য হচ্ছে একটা রাজনৈতিক কথা বলতে। সেটা হচ্ছে আমাদের খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আধুনিক পৃথিবীতে বর্তমানকালে যে সমস্ত শাসকরা আছেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তার মধ্যে এমন গুণধর প্রধানমন্ত্রী আমি দেখিনি। মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের অনেক গুণ, তার মধ্যে একটা বড় প্রধান গুণ হচ্ছে তিনি মিথ্যা বই সত্য বলেন না। তার 3টে হাত দেখা যায়। অতিরিক্ত সময়ে ওই তৃতীয় হাতকে তিনি অজুহাত হিসেবে কিংবা টেবিলের তলা দিয়ে কাজ করতে ব্যবহার করেন। বর্তমানে তার এই 3টে হাত কি করছে না, তার একটা হাত দিয়ে সে কৃষক ভাইদের হত্যা করছে, গলা টিপে ধরছে, আর একটা হাত দিয়ে সে গণতন্ত্রকে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করছে, আর একটা হাত দিয়ে তার প্রাণের বন্ধু শিল্পপতিদের রক্ষা করছে। সুতরাং এই হস্তকে আমরা ভেঙে দেব, এই কালো হাতকে আমরা গুঁড়িয়ে দেব। আপনারা মনে রাখবেন, কোনো প্রাদেশিকতার কথা আমি বলছি না, কিন্তু প্রসঙ্গক্রমে এই অপ্রিয় সত্য কথাটা বলতে আমি বাধ্য হচ্ছে। আমাদের এখানকার বিজেপির নেতারা বারবার বলছেন বাংলাকে তুলে দিতে হবে অমিত শাহের হাতে, বাংলাকে তুলে দিতে হবে নরেন্দ্র মোদীর হাতে। একটু আগে আমার এক বন্ধু বলে গেছেন এটা কি জয়নগরের মোয়া তুলে দেবে, কিন্তু সত্যিই তাই। এনারা এটাকে জয়নগরের মোয়াতে পরিণত করছেন। তারা তলে তলে এমন টাকা ছড়িয়ে ঘুষ দিয়ে অপপ্রচার করে করছেন যাতে বাংলা বিক্রি হয়ে যেতে পারে। সাবধান, সামনের নির্বাচন কিন্তু শুধু নির্বাচন নয়, এ হচ্ছে বাঙালির অস্তিত্বের নির্বাচন, শুধু হিন্দু মুসলমান নয়। তাই এই অস্তিত্বের নির্বাচনে আপনারা ভুল করবেন না। বিজেপিকে ক্ষমতায় এনে তো দেখা গেছে আমরাই তাকে ভোট দিয়েছি, দেখা গেছে যে কি ভয়ঙ্কর অবস্থা দাঁড়ালো ভারতবর্ষে। সুতরাং সেই ভুলের মাসুল নিশ্চয়ই আমরা দেব না। ধীরে বীরভূমি বাংলা আমাদের ক্ষমা করবে না। ধন্যবাদ। ধন্যবাদ জানাবো কুমারেশ চক্রবর্তী মহাশয়কে। তার যে মূল্যবান বক্তব্যগুলো আমরা শুনলাম, এটা আমাদের কাছে বিরাট শিক্ষণীয় এবং সেইভাবে আমরা চলবো ইনশাল্লাহ। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বেলুড় মঠ মন্দিরের মহারাজ পরমানন্দ মহারাজ জি আসছেন, তিনি তার বক্তব্য রাখবেন। আমরা সবাই ধৈর্য সহকারে শুনব। आज तुम लोग এই যে জমিয়েতের বিশাল বড় একটা সভা, এই সভাতে যিনি আমাদের প্রাণপুরুষ এবং প্রেমময় কর্তা, কালকেই তার প্রসঙ্গে 105 বছরের একজন মা বলেছেন যে ভগবানকে দেখিনি, ভগবানের নাম শুনেছি। তখন আমি মোবাইলেতে তেনার ছবিটি দেখালাম, ইনি সেই ভগবান। এই ভগবানের ছবি দেখে তার দুটি চোখ জলে ভরে গেল। ভারতবর্ষে যদি এইরকম একটি করে ভগবান আসে, তাহলে ভারতবর্ষ স্বাধীনতা ফিরে পাবে। তিনি হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। দ্বিতীয় কথা বলবো কি, এই যে মোদী সরকার পাঞ্জাব এবং আমেরিকা এই নিয়ে একটা চিকাগো ধর্মসভায় বিশাল বড় একটা সম্মেলন হয়েছিল। আজ থেকে 150 বছর আগে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠের প্রতিনিধি হিসাবে সেই জায়গায় উপস্থিত হয়েছিলেন। এরা ভাবলো হিন্দু আর মুসলমানের মধ্যে কিভাবে বিভেদ বিভাজন করা যায়, জাতি ধর্ম নির্বিকারে দেশটাকে কিভাবে ধ্বংস করা যায়। তাহলে এই হিন্দু প্রতিনিধিকে যদি আমরা শেষ করে দিতে পারি, তাহলে আমাদের স্বাস্থ্যগত সব ফিরে পাওয়া যাবে। তাই তিনি কি করলেন না, ওই জায়গাটা বিশাল গর্ত খুলে দিলেন, যেই গর্তের মধ্যে পড়ে গেলে সারা জীবনও সেই তাকে ফিরে পাওয়া যাবে না। তার স্বামী বিবেকানন্দ যখন বক্তৃতা দেবেন, সেই সময় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার সেই গর্তটির মধ্যে ছায়ার মতো ভেসে উঠলেন, ওরে তুই যাস না, তোকে ওরা শেষ করে ফেলবে, ভারতবর্ষের মানুষকে নষ্ট করে দেবে আর হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করবে। তো এই কথা বলতে কিন্তু পিছিয়ে গেলেন। এরপরে তাকে কি করা হলো না, একটি চেয়ারে বসতে দেয়া হলো, সেই চেয়ারটির তলে একটি বম দেয়া হলো, যাতে উনি বলতে গেলেই উনি উড়ে যায়।
তাহলে আমাদের কার্য সিদ্ধি হবে। সেখানেও ঠাকুর রামকৃষ্ণদেব দেখা দিয়ে বললেন, ওই চেয়ারে তুই বসেছি না, ওই চেয়ারে বসলে তোকে ভারতবর্ষ থেকে একবার শেষ করে দেবে। তারপর মধ্যে দেখা গেল সেই বমটিও বাস্তব। তৃতীয়বার কী করা হলো, এই যে মোদী সরকার আমাদের চাল দিয়েছিল, ডাল দিয়েছিল, কড়াই দিয়েছিল, তা খাবারের মধ্যে বীজ দিয়ে দিল, বলে ওদেরকে এমন খাবার দেবো যে বীজকে সারা ভারতবর্ষের মানুষ একদিনই শেষ হয়ে যাবে। সেখানেও ঠাকুর রামকৃষ্ণদেব ভেসে উঠলেন এবং সেই চাটি খেলো কি একটু কুকুর খেলো, তিনি সঙ্গে সঙ্গে মারা গেলেন। তাহলে মোদী সরকার এই নিয়ে তিনি দিল্লির রামকৃষ্ণ মিশনে তিনি এসেছিলেন, তখন ছাত্র অবস্থায় বললেন, দেখুন আমার সাধনা বড় ভালো লাগে, ভজনা বড় ভালো লাগে, আমি সিদ্ধি লাভ করতে চাই, আমি সন্ন্যাস হতে চাই। সেই মঠের যে অধ্যক্ষ ছিলেন গোকুলানন্দ মহারাজ, তিনি তার চৌমুখের দিকে তাকিয়ে বললেন, তুমি তো একটা পেঁচো, ভারতবর্ষের মানুষকে পেঁচার মতো গিলে গিলে খাবে, তুমি সাধনা করতে পারবে না, সিদ্ধি লাভ হবে না, আর তোমার সন্ন্যাস কখনো হবে না। তার মনটি খুব খারাপ হয়ে গেল। বেশ কিছুদিন পরে এই কয়েকটা মাস আগে আবার বেলুড় মঠে এসেছেন, প্লেনে করে বেলুড় মঠে এসেছেন। বেলুড় মঠে ঠাকুরের সামনে বসে আছেন, আমরা সেখানে ছিলাম। তাকে জিজ্ঞাসা করছি, আমি ঠাকুরকে কি চাইছেন? বলছে, আমি ঠাকুরকে এইটি চাইছি, ভারতবর্ষে এমন একটা জিলিপি তৈরি করব, সেই প্যাচে ভারতবর্ষের মানুষ জড়িয়ে যাবে, আর তার রসটা আমি চুষে চুষে খেয়ে যাবো। আর সেখানেও তিনি হেরে গেলেন। তা ঠাকুরের জন্য কি বললেন? বলছে, ভাগ্যটা খুব ভালো, বিজ্ঞটা আরো ভালো, জলগ্রহটা একদম খারাপ। কাজে কৃষি সমাজ আসছে কোথায়? দিল্লির বুকেতে। তারা কি করবে না, দিল্লির বুকে এসে তোমার গতিটি উল্টে দেবে। মোদী সরকার, তুমি জেনে রেখো, তুমি ভারতবর্ষ থেকে সরে যাবে, ভারতবর্ষের স্বাধীনতা ফিরে পাবে। কেন? হিন্দু মুসলমানের বিভাজন করতে দেবে না। সারদা মা তিনি নিজে বলে গেছে, ঠাকুর রামকৃষ্ণদেব বলে গেছে, এই যে কৃষকদের সবজি, এই সবজি প্রসঙ্গে সারদা মা নিজে কামারপুকুর জয়রামবাটির জমিতে গিয়েছিলেন এবং চাষিদের শাকসবজি দেখে বললে, এত সুন্দর শাকসবজি তোরা চাষ করেছিস, আমাকে তোরা দিতে পারিস না? তারা ভাবলো, এত সুন্দর একটি মহিলা বয়স্ক দুপুরবেলায় রোদের সময় কি করে এলেন? এগুলো গাড়ি ঘোড়াও তো চলে না, আমার তুমি কোথায় থাকো? বলছে, আমাকে সবাই মা বলে। তা তোরা কাজ করি, তোরা তো বাগবাজারে শাক বিক্রি করতে যাস, ওই শাক আমাকে তো পৌঁছে দিবে, আমি শাক খেতে খুব ভালোবাসি। তা তারা কি করলেন, চাষিরা জমি যে যেখানে যা ফসল ফলিয়েছিল কেউ আর বিক্রি করলো না। বাগবাজারে মায়ের বাড়িতে কোথায় জিজ্ঞাসা করছেন, যাকে জিজ্ঞাসা করছেন তারা বলছেন, তোমার মাতৃদর্শন তোমার লাভ হয়েছে, আমাদেরকে প্রণাম করার সুযোগ দাও, আমাদের তো সুযোগ কখনো হয়নি। এইভাবে যশস্তে বাগবাজারের মায়ের বাড়িতে পৌঁছালেন। নিচে স্বামী বিবেকানন্দ বসেছিল। তা বিবেকানন্দ যখন বললেন যে আমি মায়ের সঙ্গে দেখা করতে আসবো, বলো, ও তোমরা মায়ের দর্শন পেয়েছো, তোমার মা উপরে আছে, যাও। কি গেলেন, দেখলেন মা তখন দেহ রেখে চলে গেছে, মায়ের দেহটি সুন্দর ফুসফুসে সাজানো আছে। তারা সেই শাকসবজি দেখে ব্যাকুল হয়ে কেঁদে বলে, মা কি করলি? মার স্বপ্নে দেখা দিয়ে বলে, হয়ে চাষি, তোদের জন্য সারা জীবন আছি, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই তোদেরকে নিধন করতে পারবে। পশ্চিমবঙ্গের সরকার যে আইন করেছে সে ধ্বংস হয়ে যাবে, সে আবার ভারতবর্ষের স্বাধীনতা ফিরে পাবে। এই বলে বক্তব্য শেষ করলাম। পরমানন্দ মহারাজজিকে আমরা পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তের পক্ষ থেকে সাধুবাদ জানাবো। রামকৃষ্ণ পরমহংসদেব থেকে স্বামী বিবেকানন্দের যে বাণীগুলো আমাদের কাছে তুলে ধরলেন, আর বর্তমান ভারত সরকারের যে নীতি এবং আদর্শ সম্পূর্ণতার বাইরে, অতএব আমরা এর শিক্ষা লাভ করব। এরপরে আমাদের যিনি বক্তব্য রাখবেন তিনি হলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রসূন কুমার দত্ত মহোদয়। তিনি আসছেন, তার বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই আমার এখানে পৌঁছে গেছেন এই তমলুক অর্থাৎ পূর্ব মেদিনীপুর জজ কোর্টের আইনজীবী আমার আব্দুল মহিদ ভাই সহ ওনার সঙ্গে আরো 4-5 জন আইনজীবীরা এসছেন। দুঃখের বিষয়, সময় খুব শর্টের জন্য আমি টাইম দিতে খুবই পারছি না। চৌধুরী সাহেব আছেন, তিনি বক্তব্য রাখবেন। অতএব আমরা সবাই ধৈর্য সহকারে কিছু সময়ের জন্য বসে যাই এবং আমরা বিচলিত না হই যতক্ষণ পর্যন্ত সভা না শেষ হবে। সময় খুবই কম, আমি বেশি সময় নেব না, 2 মিনিট হয়তো নেব। কেন, আমাদের মেন বক্তা যিনি আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং জমিয়তে উলেমা যিনি সভাপতি, তার বক্তব্য শোনার জন্য আমরা সবাই আছি। আমি তাই একটু সংক্ষিপ্তভাবে বলছি। এটা আজকের সভায় সবচেয়ে ভালো লাগছে, কেন এত জমায়েত হয়েছে
আমরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে আজকে 1 মাস ধরে আমরা ঘুরছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং উনি সঙ্গে নিয়ে আমাদের যাচ্ছে আইনের বিশ্লেষণ করার জন্য। কিন্তু আজকে আমি নিজে ব্যক্তিগতভাবে অভিভূত হয়েছি এই সভা থেকে। তাই মঞ্চপ্রবিষ্ট মাননীয় মন্ত্রী এবং এখানেও এসছে আমার খুব বন্ধু যারা কাঁথি কোর্টে প্র্যাকটিস করেন, কাছে আরও ভালো লাগছে। সবাই সঙ্গে আমার দীর্ঘদিন ধরে পরিচয় এবং পরিচিতি। যাই হোক, আমার সামনে যারা বসে আছেন তাদের প্রত্যেককেই আমি সালাম এবং প্রণাম জানিয়ে নববর্ষ শুভেচ্ছা জানিয়ে ছোট্ট দুটো কথা বলছি। একটু আগেই সবাই বিস্তারিতভাবে বলেছেন, ডক্টর কুমারেশ চক্রবর্তী বিস্তারিতভাবে আইন সম্বন্ধে বলেছেন। আমি আইনজীবী হয়ে ওই জায়গায় যাওয়ার প্রয়োজন মনে করছি না। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে আইনটা কী। আমি শুধু একটা কথাই বলবো, এই আইনটার বিরুদ্ধে আমাদের প্রতিপক্ষে কেন এই আইনটা আমরা গীতা পড়ি, আমরা কোরআন পড়ি, আমরা বাইবেল পড়ি। এই সংবিধান আমাদের প্রত্যেক মানুষের, ভারতবাসী যারা, এটা কিন্তু আমাদের একটা বই, এটা আমাদের প্রত্যেকের কাছে আমাদের সমান অধিকার। আমাদের আর্টিকেল 19-এ, আর্টিকেল 14-তে, আর্টিকেল 21-এ পরিষ্কার বলে দেওয়া আছে। কিন্তু আজকে মোদী সরকার যে আইনটা করেছেন এটা সংবিধান বিরোধী। আপনারা কি আইন মানবেন কি মানবেন না? তা আমরা যারা দিল্লির বুকে যে কিষাণরা যে আন্দোলন করছেন, সে আন্দোলনের ডাকে পশ্চিমবঙ্গের বুকে প্রথম সাড়া দিয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ জামায়াতের সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। তার ডাকে আমরা দিল্লি পর্যন্ত যাব। আমরা এইটা রাখছি এখান থেকে বলে আমরা কিন্তু মানছি না, মানব না। উনি প্রথম আমাদের কলকাতাতে মিছিল করে আমরা এসেছিলাম, রাস্তার রাজপথে দাঁড়িয়ে জিহাদ ঘোষণা করেছিলেন। যতদিন আইন প্রত্যাহার করা হবে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা আইনজীবী রাস্তায় কেন, আজকে মঞ্চে কেন? একটি কারণেই, এই আইনের অপব্যাখ্যা আমরা করতে চাইছি এসছি। কারণ সংসদের গরিষ্ঠতা নিয়ে তারা আজকে আইন প্রয়োগ করছে, এটা খুবই আমাদের বিরোধী, সংবিধান বিরোধী। এর আগে মোদী সরকার যা খুশি করে যাচ্ছেন, আমরা প্রতিবাদ করছি। কিন্তু আজকে কৃষকরা, ভারতবর্ষের পক্ষে একমাত্র কৃষক আন্দোলন, তারা দেখিয়ে দিচ্ছে কি করে মোদী সরকারকে টলানো যায়। আমাদের রং একটাই, সবুজ রং, সবুজ বিপ্লব। এই বিপ্লব মেদিনীপুর থেকে অনেক বিপ্লব হয়েছে। মাননীয় মন্ত্রী উনি নন্দীগ্রামের থেকে প্রথম শুরু করেছিলেন, আমরা সঙ্গে ছিলাম, আমরা দেখিয়ে দিতে পেরেছিলেন। আজকে আবার এখান থেকে আমরা প্রতিবাদ করছি। আমরা যতক্ষণ না যাবে এই বিপ্লব আমাদের থাকবে, আমরা বিলোপ করবো না, তাহলে আমরা নড়বো না এখান থেকে। ভাবতে পারেন যে মাননীয় সুপ্রিম কোর্ট যখন ওখানে যখন আন্দোলন করছেন রাস্তায় বসে, প্রতিপক্ষ কয়েকজন মামলা করেছিলেন, ওরা বলেছে রাস্তায় করতে হবে, বাধা দেওয়া যাবে না, এটা অধিকার ওনাদের। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমরা ছিলাম সাথে মাননীয় মন্ত্রীর সাথে বর্ধমানের গলসিতে, দেখেছেন আমাদের কিভাবে আমরা আন্দোলন করেছি। সারা ভারতবর্ষ দেখেছে মাননীয় মন্ত্রীর ভূমিকা, যে আমরা জমি ছেড়ে কথা বলবো না, কৃষকরা ছেড়ে কথা বলবে না, তার প্রতিবাদ দেখানো হয়েছে। তাই আমি ছোট্টকে একটু বলে যাই যে এই আইনটা সত্যি আমাদের বিরোধী। সবচেয়ে খারাপ দিক হচ্ছে আপনারা প্রতিবাদ করতে পারবেন না আইনের, কারণ আইনে বলা আছে যে আপনাদের প্রতিবাদ করতে হলে কৃষি সংক্রান্ত কোনো বিষয় সেটা এসডিওর কাছে যেতে হবে। এসডিও কে? এইচডি হচ্ছে সরকারি সংস্থা। তাহলে আমাদের ক্ষমতা থাকবে না আমাদের তাদের বিরুদ্ধে যে বলার। মানুষ বিচারের কাছে যায়, বিচার প্রার্থীরা বিচারকের কাছে, সেটা ওরা অ্যাবলিশ করে দেন। এটা সবচেয়ে ক্ষতিকারক দিক আমাদের আইনের দিক থেকে। আরেকটা হচ্ছে আমাদের সংবিধানে বলা আছে যা করতে হবে রাজ্যের সাথে কথা বলে করতে হবে। ওনারা কিন্তু মানলেন না, সংবিধানকে বয়কট করে দিয়ে কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলেন না, আইন পাস করে দিলেন। মাননীয় বিচারপতিরা বারে বারে বলেছেন যখন এই আইন যখন জনগণ মানে না, সারা দেশে মানছে না, ওদের উচিত সরে যাওয়া, তারা সরলেন না। তাই বাধ্য হয়ে ওনারা স্থগিত করলেন, আমরা স্বাগত জানালাম। কিন্তু সবচেয়ে জিনিস হচ্ছে আইন এবং রাজনীতি তো আলাদা। আজকে ওনারা স্থগিত করলেন ঠিকই, কিন্তু 4 জনের কমিটি করলেন। সে কমিটিতে তারা যারা আমাদের কৃষকের বিলের সমর্থন করেছিলেন। তাই দুটো জিনিস ম্যাচ ফিক্সিং করলে হয় না। আমরা বুঝি যে ম্যাচ ফিক্সিং হচ্ছে ঠান্ডা করে পাঠাবার রাস্তা। তাই আমরা বলছি যে আমরা আন্দোলন চালিয়ে যাব, যার জন্য আজকে ওনাদের কমিটির একজন বেরোন, সে
উনি ওটা রেজিগনেশন দিয়েছেন। পরবর্তীকালে আরেকজন সেক্রেটারি বলছেন যে কেন কৃষকরা বিপ্লব করছে, বলছে আইন আইনের জায়গায় থাকবে, আমাদের বিপ্লব থাকবে। আজ এখান থেকে সেটা বলছি, এখন আওয়াজ করুন আপনারা যে এই বিসিবির মানছে না, মানবো না, আমরা দিল্লির সঙ্গে হাত মেলাবো, মাননীয় মন্ত্রীর সাথে আমরা যাচ্ছি এবং আমরা সেখানে সেই আবেদন রাখবো। আরেকটা ছোট্ট করে বলি, আমাদের লিগাল সেল আছেন, উনি করে দিয়েছেন, লিগাল সেলের মাধ্যমে একটা বইও তৈরি করেছেন। এই বইটার মাধ্যমে উনি বিস্তারিত বলবেন, দেখবেন এখানে আমাদের সব বলে দেওয়া আছে যে কেন এই আইনটা বিরোধী, কেন মানুষের বিরোধী। এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ জানাবো প্রসূন দত্ত মহাশয়কে। ইতিমধ্যেই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন দীপেন্দু নারায়ণ রায় মহাশয়, তিনি চেয়ারম্যান তমলুক পৌরসভার। উপস্থিত হয়েছেন বিশ্বনাথ হাজরা আইনজীবী, উপস্থিত হয়েছেন শিক্ষক স্বপন জানা মহোদয়, উপস্থিত হয়েছেন আব্দুল মহিব পিপি তমলুক জজ কোর্ট। এছাড়া আরও অনেক শিক্ষাবিদরা এসছেন, তাদেরকে আমাদের জমিয়তের পক্ষ থেকে সম্বর্ধনা জানানোর জন্য বলবো। এবং এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের অতি প্রতীক্ষিত এবং পশ্চিমবাংলার বিখ্যাত একজন লড়াকু নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। তার বক্তব্য শুনুন স্যার। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানীয় বন্ধুগণ, আজ আমরা জমিয়তুল উলামায়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী ঐতিহ্যবাহী সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে আমরা রাস্তায় নেমেছি এবং নামার লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা বাঁচবো, ভারতবাসী বাঁচবে, কৃষকরা বাঁচবে, সবাই বাঁচবে। এটা হলো মূল লক্ষ্য। এখানে বেলুড় মঠে আমাদের প্রিয় মহারাজজি পরমানন্দ, তিনি তপস্যা করেন, জপতপ করেন, কিন্তু তার মনের প্রেরণা, আমি ধার্মিক মানুষ ঠিকই, কিন্তু অত্যাচারের বিরুদ্ধে না রুখে দাঁড়ালে আমার ধর্মটাও সঠিক জায়গায় পৌঁছাবে। আমরা মাদ্রাসার মৌলানা সাহেব সারা রাজ্যে আমরা প্রতিজ্ঞা করেছি, যদি আইন প্রত্যাহার না হয় তাহলে ওই যে ন্যাশনাল হাইওয়ে যেটা মেদিনীপুর যাচ্ছে ওখানে আমরা অবরোধ করব বলে যাচ্ছি। দিনক্ষণ আমরা ঘোষণা করব আমাদের দায়িত্ব নিয়ে। এত সহজে ছাড়ার বান্দা আমরা নই। এখানে হাইকোর্টের বার কাউন্সিলের সদস্য আমাদের প্রিয় বন্ধু প্রসূন দত্ত, তিনি কথা রেখেছেন, আইনজীবী কুমারেশ চক্রবর্তী অধ্যাপক রেখেছেন এবং মনপ্রীত সিং রেখেছেন, এছাড়া পার্থ সারথী রেখেছেন, আমাদের আইনজীবী বন্ধু ভাই মাইতি চিত্ত মাইতি রেখেছেন, এছাড়া দীপেন্দু সহ যারা এসেছেন, আমরা আন্তরিকভাবে আপনাদের সাধুবাদ জানাচ্ছি। এই নন্দীগ্রাম বলেছিল আমার নাম তোমার নাম নন্দীগ্রাম, সেই মেদিনীপুরের মাটিতে আমরা ভারতবর্ষে এবং বাংলায় জিতবো 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 ইনশাল্লাহ বলে যাচ্ছি। এখানে মাতঙ্গিনী হাজরার যারা বলেন আমার উত্তরসূরি, কপালে তিলক লাগান, গেরুয়া পোশাক পরেন, মাতঙ্গিনী হাজরার নাম নিয়ে তার আত্মাকে কষ্ট দেবেন না। তিনি বাংলার মাটিকে বিভাজনের জন্য আত্মবলিদান দেননি। ক্ষুদিরাম বলুন, বিজয় বাদল দীনেশ বলুন, আশফাকুল্লাহ বলুন, এরা দিয়েছিলেন দেশের মানুষকে আমরা শান্তিতে রাখবো। আজকে কোনো সন্দেহ নেই দিল্লির সরকার ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী শাসক তারা।
ভারতবর্ষের মাটিতে স্বৈরাচারী শাসকদের বেশি দিন টিকে থাকেনি, থাকতে পারবে না। কত বড় 56 ইঞ্চি, ভারতবর্ষের মানুষের 100 ইঞ্চি ছাতি, ওরকম 56 ইঞ্চিকে গিলে খেয়ে নেবে। মেদিনীপুরে নতুন নতুন খাতায় নাম লেখাচ্ছে, পেট ভরেনি। একই পরিবারে মন্ত্রী, সাংসদ, পৌরসভা, অমক তমক, পেট ভরেনি, আমার পেটটা ভরতে হবে। আমি খুব দুঃখ পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে পরিচিত, কিন্তু বাংলার মানুষের সাথে অধিকারী পরিবার গাদ্দারি করবে এটা আমি কোনোদিন ভাবিনি। সিদ্দিকুল্লাহ চৌধুরী গাদ্দার নয়, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব আমরা বুঝে নেব। করে যাচ্ছে আপনাদের সামনে। বাংলাকে হিন্দু রাজ্য করবে? হ্যাঁ, মেদিনীপুর কি মগের মুলুক নাকি? হ্যাঁ, যা ভাববেন তাই হবে। লড়াই হবে ময়দানে, দেখবো তার সিনার কত কার কত জোর। আমরা এখানে লড়াই করতে এসেছি ভারতকে বাঁচানোর জন্য। 130-35 কোটি মানুষ 90 থেকে 95 সাথে যুক্ত। কেন্দ্র সরকারের লজ্জা হয় না? তারা পুঁজিপতিদের দালালি করছেন, ব্যাংক জালিয়াতিদের টাকা খাচ্ছেন। ব্যাংক জালিয়াতি যারা করেছে তাদের খুশি রেখেছেন। 28 জন ব্যক্তি যারা লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে ব্যাংক থেকে, মোদিজি তাদের দেখতে পান না। স্বচ্ছ ভারতের চশমা দিয়ে নোটে দেখাতে পারেন, তাদেরকে তিনি দেখতে পারেন। তার সিনা হলো 56 ইঞ্চি, কিন্তু মনটা হলো 2 ইঞ্চি। এরকম ছোট মনের মানুষ ভারতে কোনোদিন দেখেনি। ছোট ছোট বাচ্চারা গুলি খেলে, মার্বেল খেলে, আর কিছু খেলে, তারা মিথ্যা কথা বলে। চায়ের দোকানে মিথ্যা কথা বলে। ভারতের প্রধানমন্ত্রী কাঁচা মিথ্যা বলছে। হ্যাঁ, আর তার পরে আমার অধিকারীরা যাচ্ছে মিথ্যা কথা বলতে, লজ্জা হয় না তাদের? শিক্ষা নিতে বাংলার মানুষ শিক্ষা দেবে, রঙিন স্বপ্ন দেখছেন। হ্যাঁ, বাংলাকে উল্টে দেব, অসম্ভব। বাংলার লড়াই হয়েছে, বাংলার ভ্রাতৃত্ব বন্ধন, বাংলার সার্বভৌমত্ব, বাঙালিদের অধিকার, বাঙালিদের কালচার, এটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। এটা ভেঙে দিলে এত সহজ? হিমালয় পর্বতকে যেমন ভাঙা কঠিন, বাংলাকে ভাঙা তার থেকে বেশি কঠিন। এর উত্তর আমরা দেব, মেদিনীপুরের মানুষরা দেবেন। চাই না আমরা সাম্প্রদায়িক শক্তিকে, চাই না হিংস্রতাকে। আমি কোন এই জ্বলন্ত মুলুকে যদি মিষ্টি খাই কোন দোকানে, আমি কি দেখি ঘোষ মিষ্টান্ন ভান্ডার? আমার মন চাই সন্দেশ খাই কি রসগোল্লা খাই। তুমি কে? স্কুলের অধ্যাপক, আপনার কলেজের বা শিক্ষক শিক্ষিকাকে দেখেন? ছাত্রছাত্রী হিন্দু কি মুসলমান? এখানে বহু বিজ্ঞ আইনজীবীরা আছেন, তাদেরকে দেখেন, তার ক্লায়েন্ট হিন্দু না মুসলমান? ডাক্তার বাবু দেখেন, রুগী হিন্দু না মুসলমান? বেঈমানরা বলছে তুমি হিন্দু, তুমি মুসলমান, বাংলার পায়ের তলার মাটি নরম হয়ে যাবে আপনাদের বলে যাচ্ছে। আমরা নন্দীগ্রাম আন্দোলন করেছি, জানি আন্দোলন কি করে করতে হয়। আজ কমপক্ষে 10-15 হাজার মানুষের সমাবেশ। আপনারা প্রস্তুত থাকবেন ডাল, আলু, চাল নিয়ে? পারবেন না? পারবেন? আপনি বলুন। আমরা হাই রোড অবরোধ করব, পুলিশকে চালিয়ে করব। গুলিকে তো সিদ্দিকুল্লাহ চৌধুরী আগে খাবে, তারপর আপনারা খাবে। জায়গা
প্রধানমন্ত্রী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, নাড্ডা আসছেন, চাড্ডা আসছেন, যার কি জায়গা বাংলা? হ্যাঁ, বাংলার মানুষকে ভাবছেন খুব সহজ। এই বাংলাদেশের রাজধানী ছিল 1910-11 সালে এখান থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। বাংলার মানুষ ভোট দিতে চাইছে বিজেপিকে। ঘুঘু দেখেছো, ঘুঘুর ফান দেখনি। মেদিনীপুরের মানুষ ভোট দিতে চাইছে বিজেপিকে। ইট মারলে দু হাতে পাটকেল খাবে, এটা অতি সত্য কথা। কিসের চ্যালেঞ্জ মশাই? আমাদের দেশ। আমি দায়িত্ব নিয়ে বলছি, স্বাধীনতা আন্দোলনে আরএসএস এর কোন অবদান ছিল না। ব্রিটিশের তারা চাকরিদার ছিল, গোলাম ছিল। আইনজীবীরা আছেন। ভারতের সংবিধান রচনায় 2 বছর 11 মাসের বেশি সময় লেগেছিল। 164 বার বৈঠক হয়েছিল। আর সে আইনকে, সেই সংবিধানকে পদদলিত করছে। আজ আমেরিকা ছিচি করছে, আজ ইউরোপ ছিচি করছে। এদের এত মোটা গন্ডারের চামড়া, এদের গায়ে কিছু লাগে না। মুখ ফুটছে ভারতের মানুষের। ডোনাল্ড ট্রাম্প ওখানে আপনার পার্লামেন্ট হাউসে আক্রমণ করালেন, ভারতের পতাকা উত্তোলিত হলো। এটা আমাদের জন্য লজ্জা নয়? ওরা মোদির সাজে। আমাদের জন্য অপমান নয়? ভারতের মানুষ শান্তিপ্রিয় মানুষ, বাংলার মানুষ সহিষ্ণু, বাংলার মানুষ ত্যাগ দেয়, তিতিক্ষা দেয়, ভালোবাসা দেয়। এই কারণে এটা আমার আপনার শুধু নয়, ভারতবাসীর মানুষের 35-95 কোটি মানুষ যারা উৎপাদন করছে খাদ্য। ওই পাঞ্জাব 40% খাদ্য উৎপাদন করে। এমনি ছেড়ে দেবে? হ্যাঁ, এমনি আপনাদের এরা আমাদের জমি কেড়ে নিয়ে বন্দুক রাখবে। আপনার জমির ফসল 10 টাকা আলু উৎপাদন করছেন খরচ করে বেশি বেশি, সে আপনার উৎপাদিত আলু চলে যাবে তাদের কাছে। তখন সেই আলু আপনাকে 100 টাকা কেজিতে কিনতে হবে। যে যেমন বলবে তেমনি আপনাকে ফসল উৎপাদন করতে হবে। 1953-54 সালে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট হয়েছে। তাতে তারপরে ভারতবর্ষের কোন সরকার এইরকম আইন পাস করেনি যেটা মোদি পাস করেছে। এটা খুব মামুলি ব্যাপার। দেশের মানুষের সাথে তারা গাদ্দারি করছে। সকালে এক মিথ্যা কথা, দুপুরে মানুষ কোন মিথ্যা খাবে আর একটা মিথ্যা কথা, সন্ধ্যাবেলায় চায়ের দোকানে পাপড় ভাজার মতন আর একটা মিথ্যা কথা। কত মিথ্যা বলে? কেন অপমানিত করছেন ভারতের মানুষকে? অত্যন্ত দায়িত্ব নিয়ে কথা আমরা বলছি। जो हमसे टकराएगा चूप चूप हो। বাংলার মানুষ দেখিয়ে দেবে আন্দোলন কাকে বলে। মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলছেন, 5 জন সাংসদ গিয়েছিলেন যে আমরা এই আইনের প্রবলভাবে বিরোধিতা করছি, আমরা এই আইনের পক্ষে নয়। ঠান্ডা করে পাঠানোর প্রশ্ন নয়, থুতু ফেলেছেন চেটে খায়। দেশের মানুষ তো বলেনি আপনি আইন করুন। 72 ঘন্টা আগে সরকারকে তার পাণ্ডুলিপি কপি দিতে হয়। টেবিল চাপড়ে বলছেন সব করে দেব। কাশ্মীর হয়ে গেছে ভাবছেন সব হয়ে গেছে, বাবরি মসজিদ হয়েছে সব হয়ে গেছে। তারপরে এই আপনার এই যে আইন, নাগরিকত্ব আইন, এত সহজ দেশের মানুষকে উপরে ফেলে দেবেন? বুঝে নেবেন বাংলার মানুষের রাঙা চোখ দেখেননি। একজন ভারতীয় আরেকজন ভারতীয়কে বলছে তুমি ভারতীয় কি না আমি বিচার করব। তুমি কে? তোমাকে কে অধিকার দিয়েছে? কোন আইনে আছে?
বাংলার মানুষকে ভাবছেন না, হবে না। মমতা ব্যানার্জি যে জায়গায় সরকারকে নিয়ে এসেছেন, এটা বলতে আপনারা খারাপ লাগবে না, সত্য কথা, বাস্তব কথা। সবুজ সাথী সাইকেল স্কুলে মেয়েরা পাচ্ছে, সকালবেলায় মেয়ের সাইকেলে বিজেপির নেতারা বাজার করতে যাচ্ছে, আর বিকেল বেলায় দিদিকে আবার গাল দিচ্ছে। বিয়ের সময় সে মেয়ের 25,000 টাকা নিয়ে মেয়ে আবার বিয়ে দিচ্ছে। ছি ছি ছি। 5 লক্ষ টাকা স্বাস্থ্য বীমা কোথাও আছে? কোন রাজ্যে, কোন খাতে সরকার খরচ করেন? বলছে মুসলিম তোষণ। এই টেবিলটি 4টে পায়ের উপরে দাঁড়িয়ে আছে। পশ্চিম বাংলায় 10 কোটি মানুষ, 37,000 গ্রাম, 11 সালে প্রায় 29% সংখ্যালঘুদের বসবাস। এবার প্রায় 31-32%। 3টে খুঁটির 1টি খুঁটি মুসলমান, বাদ দিয়ে দেবেন, উড়িয়ে দেবেন। এটা মুসলিম তোষণ। 56,000 কোটি টাকা গভর্নমেন্টের বাজেট 20-21 সালে, 4,000 কোটি টাকা সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম। এবছর 50,000 ছাত্রছাত্রী মুসলিম স্কলারশিপের জন্য দরখাস্ত করেছে। এটা কি অন্যায়? এটা কি অপরাধ? 3টি পিলারের 1টি পিলার হল মুসলমান। বাংলার উন্নয়ন করতে গেলে মুসলমানের উন্নয়ন করতে হবে, বাংলার উন্নয়ন করতে গেলে আদিবাসীদের উন্নয়ন করতে হবে, বাংলার উন্নয়ন করতে গেলে শিখ সমাজের উন্নয়ন করতে হবে, খ্রিস্টানদের উন্নয়ন করতে হবে, তবেই বাংলা উন্নত হবে। খুঁজে আর পাচ্ছেন না কিছু। এই যে সাগর নালা হচ্ছে, 100 কোটি টাকা কমপক্ষে একটা মেলায় গভর্নমেন্ট খরচ করে, হেলিকপ্টার চক্কর দিচ্ছে। রুগী অসুস্থ হলে ওখানে না হলে কলকাতায় স্থানান্তরিত করা হবে। এত সুন্দর ব্যবস্থাপনা ভারতবর্ষে কোন পুজো পার্বণে আছে? মমতা ব্যানার্জি করছেন, এগুলো দেখতে পান না? ইমামের ভাতা দেখতে পাচ্ছেন, পুরোহিতদের ভাতা দেখতে পান না, স্বামীজিদের ভাতা দেখতে পান না? এই সমস্ত পরশ্রীকাতর তারা হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে। ওরা স্বপ্ন দেখছে বাংলায় জিতব, পাড়া ভাতে ইনশাল্লাহ ছাই ফেলে দেবো, আমরা পড়ে যাচ্ছি। বাংলা মানুষ ছাই ফেলে দেবে। এই বাংলাকে তারা ভাগ করতে চাইছে বিজেপি। বাংলার সাহিত্য, বাংলার চর্চা, বাংলার সমৃদ্ধি, বাংলার অধিকার, বাংলার ভবিষ্যৎ, বাংলার চিন্তা চেতনা তরমুজ করতে চাইছে। এটা চ্যালেঞ্জ আপনাদেরকে নিতে হবে। দুর্ভাগ্য, আপনাদের জেলায় কার্যদিতে শুরু হয়েছে, এটা বেশি দূর চলবে না। যারা কাছে ছিলেন আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, চৌধুরী সাহেব ভুল হয়েছিল, একটু সুযোগ করে দেন। এটা ভুল করে ফেলছে, এই কারণে আপনারা সজাগ হন। মারপিটের প্রশ্ন নয়। দেশের সংবিধান, দেশের পতাকা, জাতীয় সংহতি, ইন্ডিয়ান ডেমোক্রেসি, ইন্ডিয়ান পিনাল কোড, আমাদের সংহতি আমাদের কাছে সব থেকে বড়। আমি অবশ্যই মুসলমান, উনি অবশ্যই হিন্দু, কিন্তু ভারতীয় হিসাবে এক জাতি এক প্রাণ, এখানে কোনদিন বিভাগের কোনো প্রশ্ন আমাদের সামনে নেই। এই কারণে এই কৃষি বিলের তীব্র বিরোধিতা আমরা করতে চাইছি। এমন ভাবে আওয়াজ তুলবেন যেন 56 ইঞ্চির বুকে গিয়ে লাগে। আমার সঙ্গে আওয়াজ তুলুন, কিষান একটা। এ তো 10 ডেসিবেল হয়নি, 90 বাকি আছে। কিষান একটা। কিষানের ভাইরা হাত তুলে বলতে পারছো না, খেয়ে আসুনে নাকি? হ্যাঁ, কিষান একটা। কৃষি কানুন বাতিল করো, কৃষি কানুন বাতিল করো, মুল্ক বেচনা বন্ধ করো, মুল্ক বেচনা বন্ধ করো, কৃষি আইন মানছি না, মানব না, কৃষি আইন মানছি না, মানব না, কালা কানুন
বন্ধ করো, বাতিল করো, বাতিল করো, হিন্দু মুসলিম শিখ ইসাই, হিন্দু মুসলিম শিখ ইসাই, মনটাকে বড় করো। রবীন্দ্রনাথের বাংলা এই মেদিনীপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জন্ম দিয়েছে 200 বছর আগে। মাতঙ্গিনী প্রাণ দিয়েছিলেন এই জেলায় ওই বিজেপির RSS এর জন্য নয়, বাংলার মানুষের জন্য, বাংলার মাটির জন্য। তাদের রক্ত আপনাদের গায়ে আছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। গাদ্দারকে ভালো আমরা বাসি না। আপনারা শক্ত হবে, নিজের জায়গায় দায়িত্ব পালন করবে, কোন ধরনের হীনস্থতার প্রশ্ন নেই। আইন আইনের পথে চলবে, বিচার বিচারের পথে চলবে, আন্দোলন আন্দোলনের পথে চলবে। আমার মনে পড়ছে আমি 14 বার নন্দীগ্রাম গেছি। 14 মার্চে মালদায় ছিলাম, সভা ছিল সেখানে, শুনেছি গুলি চলেছে। ডিজিপিকে বললাম, বলে সাহেব আমার কিছু করার নেই, আপনি যেতে যান যান। সকালবেলায় সেখান থেকে রওনা দিয়ে রাত প্রায় 11টার সময় নন্দীগ্রাম পৌঁছেছি। কত বিক্ষত শরীর আমি দেখেছি। রাত 2টার সময় তমলুক হাসপাতালে গেছি। নন্দীগ্রাম আন্দোলন নেই আমাদের, আমাদেরকে বাদ দিয়ে একথা বললে ভুল হবে না। ওই আপনার হলদিয়ায় ঢুকতে পারছিলেন না মহারাজরা, আমাকে বলেছিলেন চৌধুরী সাহেব আপনাদের দোহায় আমরা ঢুকতে পারছি। এই কারণে আন্দোলন আমাদের শিখাতে হবে না, এটা আমাদের দেশ, আমরা ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ। আজ ছাড়া বাংলার মানুষ শান্তি শৃঙ্খলাতে আছে। নন্দীগ্রাম তার পথ দেখিয়েছে। কৃষি আইনও বাংলার মানুষকে পথ দেখাবে এবং কেন্দ্র সরকারের মুখে কালো কালি লেপন করবে, তবে আমরা ফিরব। মানুষ যেখানে আইন শিখাবে, জনগণ সেখানে সংবিধান শেখাবে, জনগণ সেখানে গণতন্ত্র শেখাবে। এই কারণে এই লড়াই তীব্রভাবে চালাতে হবে। আমরা দিনক্ষণ ঘোষণা করব, আবার বলছি আপনাদের, এবং আগামী ইলেকশন খুব তাড়াতাড়ি হয়তো হবে, ঘোষণা হবে, ঘোষিত হবে ফেব্রুয়ারির 2য় সপ্তাহে। তার আগে নন্দীগ্রাম চলো একটা ডাক আমরা দেব, রাজ্যবাসী আমাদের সাথে যাবে। নন্দীগ্রামের মানুষকে বোঝাবো, মেদিনীপুরের মানুষকে বোঝাবো যে বড় রক্ত ঢুকেছে বিজেপির, একে ডায়ালিসিস করে কিছু এর স্বাস্থ্য আর ভালো হবে না। এই বদরক্ত যার গায়ে ঢুকবে সেও মরবে, আর যার সংস্পর্শ থাকবে সেও মরবে। এরা স্বপ্ন দেখছে, বাংলায় কেউ নেই। প্রধানমন্ত্রী সিনহা তিনি আসছেন একটা বিধায়কের ক্যাম্পেইন করতে, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন ক্যাম্পেইন করতে। বাংলায় বাঙালিদের রক্ত যাদের গায়ে আছে, বিশ্বাসঘাতকতার পরিচয় তারা দেবে না, এটা আমি দৃঢ় প্রতিজ্ঞভাবে আপনাদের বলতে চাই। আমরা গাদ্দারি করিনি, ইনশাল্লাহ কোনোদিন গাদ্দারি করবো না, আপনাদের বলে যাচ্ছি। আপনারা সজাগ থাকুন, সতর্ক থাকুন। এবং আমি বহু জায়গায় বলেছি, হিন্দু আর মুসলিম ভাই সংখ্যায় বেশি, তারা হলেন আমাদের দাদা। আমরা সংখ্যায় কম, আমরা হলেন ভাই। ভাই অসুস্থ হলে দাদা ঔষধ এনে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, ফল মূল এনে দেয়, আমি আছি তোর সাথে। আর দাদা অসুস্থ হলে ভাই বলে আমার রক্ত দিয়ে দাদাকে বাঁচাবো। এই সম্পর্ক হলো বাংলা হিন্দু মুসলমান। তুমি কি আমার সম্পর্ক ভেঙে দেবে? তুমি কে? কোন থিসিস, কোন থিওরি? এই কারণে শক্ত হন, জাতীয় ঐতিহ্য ঐক্যকে সুদৃঢ় করুন। সকলে ভালো থাকুন, সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে আমার কথা শেষ করছি। জয় হিন্দ। আপনার হাত তুলুন, একটু দোয়া করে নিন উপরওয়ালার কাছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিকা সাইয়্যিদুল মুরসালিন।
আনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওগো করুণাময় স্রষ্টা, যেভাবেই আপনাকে ডাকুন না কেন, আমরা সকলেই আপনার সৃষ্টি। আমরা অত্যাচারিত, আমরা অসহায়। শক্তির বড়াই দিয়ে আমাদের ক্ষতি যারা করছে তাদের শুভ বুদ্ধি দিন। তাদের ভাগ্যে যদি না থাকে তাদের শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিন। ফেরাউন, নমরুদ, হিটলার, নেপোলিয়ন তাদেরকে ধ্বংস করেছেন। আজ কেন্দ্র সরকার যেভাবে অত্যাচার করছে মানুষের প্রতি, আমরা তাদের জন্য ভিক্ষা চাইছি। হয় তাদের সুমতি দেন, আর তা না হলে যে শাস্তি তাদের জন্য আপনার ইচ্ছা আপনি তাদের দেন। এই বাংলায় আমরা যেন একসাথে থাকতে পারি, মিলিতভাবে থাকতে পারি, সম্প্রীতি সৌহার্দ্যতা নিয়ে থাকতে পারি, মেল বন্ধন নিয়ে থাকতে পারি। আপনারা সে সুযোগ আমাদের করে দেয়। পরবর্তীকার আলম হিংসা, বিদ্বেষ, হানাহানি, সাম্প্রদায়িকতা, দাঙ্গা ফাসাদ থেকে আমাদেরকে মুক্ত রাখুন, আমাদের সংরক্ষিত রাখুন। আজকের আয়োজনে যারা সাহায্য করেছেন তাদের সহানুভূতিকে আপনি কবুল করে নেন। এই আন্দোলন দিকে দিকে আপনি ছড়িয়ে দেন। মানুষের মনে অন্যায়ের প্রতিবাদ করার সাহস আপনারা জুগিয়ে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় আমাদের দোয়াকে কবুল করুন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সালাম জানাচ্ছি এবং সাথে সাথে শ্রদ্ধা এবং নমস্কার। মুসাফা নেই, আপনারা নিজে নিজে বাড়ি যান শান্তিপূর্ণভাবে।